শাহপুর বাড়ি। 1997 সালে সামাজিক কাজ করবার জন্য একটা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা তৈরি করি, যার মাধ্যমে কীভাবে দারিদ্র্য দূরীকরণ করা যায়, কীভাবে নারীদের সুরক্ষা দেওয়া যায়, কীভাবে শিশুদের শিক্ষা দেওয়া যায়, বিভিন্ন নানাবিধ সমস্যার উপর আমরা কাজ করে চলেছি। বর্তমানে কাজ করতে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, যা ইসলাম নিয়ে এতক্ষণ আলোচনা হলো, ইসলাম শব্দের অর্থ শান্তি। আমরা আমাদের মুক্তি মৌলানা সাহেবের কাছে শুনছি, তারা বারবার সেটা বলি। আমি ঘটনাচক্রে একদিন শুক্রবার দিন গঙ্গারামপুর থেকে ফিরছিলাম ফুলবাড়িদের রাস্তা দিয়ে। আউশা পালসার ওখানে একটা মাদ্রাসা পাশে একটা মসজিদ আছে। শুক্রবার দিন নামাজ পড়ে মানুষগুলো বেরিয়েছে পাকা রাস্তাটার উপরে, উঠেই মাথায় টুপি আছে, চরম তর্ক বিতর্ক লেগে গেছে, ঝগড়া। আমি সেই সময় মোটরসাইকেল নিয়ে এসে ওখানে দাঁড়ালাম, প্যান্ট শার্ট পরে আছিলেন। ওখানে দাঁড়িয়ে দেখছি এত তর্ক বিতর্ক হচ্ছে, একটা সাগরে গাছ মানে কিছু সবজি গাছ খেয়েছে সেটা নিয়ে। তো আমি সেখানে মুরব্বী সাহেব যার সঙ্গে ঝগড়া হচ্ছে তাকে আমি জিজ্ঞাসা করি, একদম ভয় পাচ্ছি, এত লোক আছে তার মানে কি বললাম, আপনি কি মুসলমান? ও আমাদেরকে হা করে, হ্যাঁ। আপনাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। এখানে তাহলে কি হচ্ছে? এটা শান্তি না অশান্তি? কি করছেন? জুম্মা থেকে নামাজ পড়ে দেখি ভদ্রলোক আরো কিছু লোক ছিল, মাথাটা নত করে চলে গেল। আমাদের রাস্তাতে চলতে ফিরতে কিন্তু অনেক কিছু কাজ কিন্তু আমরা সাময়িকভাবে কমাতে পারি, কিন্তু আমরা কেন করি না? ওরা করছে, ওরা করুন, আমরা বেরিয়ে যাই। আমরা যখন বিভিন্ন ট্রেনিং দিতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যাই, কিভাবে আমরা একটা নারীকে প্রোটেকশন দিতে পারি বা সাময়িক একটা ঝগড়া বিবাদ বন্ধ করতে পারি। ধরুন একটা গ্রামের পাশ দিয়ে আপনি বা আমি সাইকেল দিয়ে বা হেঁটে হেঁটে যাচ্ছি, বাড়ির ভিতরে এমন কিছু ঝগড়া চলছে, স্বামী স্ত্রী, হয়তো সেখানে মারপিট শুরু হয়। আপনারা আমরা তখন কি করি? ওরা যা করছে করুন, আমরা চলে যাই। কি এটা বেশিরভাগ লোক করে থাকে। কিন্তু আমি যদি ছোট্ট একটা পলিসিতে ছোট্ট দুটো কথা বলতে পারি, সাময়িক কিন্তু তার ঝগড়াটা কিন্তু বন্ধ করতে। কিরকম? ওরা ঝগড়া করছে, আমি যদি ছোট একটা অভিনয় তো অনেকেই করি, মনে এক কথা মুখে এক কথা বলছি, তো ওখানে একটা অভিনয় করতে পারি। কিরকম অভিনয়? আমি যদি তার দরজার পড়াটা দাঁড়িয়ে সে কাকুন যেভাবে একটা ডাক দিই, অনেকক্ষণ তো ডাক কালে তো বাড়ি থেকে আওয়াজ আসবে, ঝগড়া যতই করবে, কে যে ডাকছে, যিনি বেরিয়ে আসলেন তাকে যদি আমি ওর সমস্যার থেকে একটা বড় সমস্যা বলি, জানেন তো আমার একজনের কি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে কোনো এমার্জেন্সি বলে হসপিটালে কোথায় নিয়ে গেছে, আপনার একটু ফোনটা দিন, আমি একটা ফোন করি। আমার পকেটে কিন্তু ফোন আছে, আমি তার কাছে ফোনটা চাই, উনি আমাকে ফোনটা দেবেন কি দেবেন? বাড়িতে ফোন থাকবে দেবেন। ওনার ফোনটা নিয়ে আসার পরে 10টা সংখ্যা দিয়ে তো আমার ফোন নাম্বারে ফোন করতে হবে। আমি যদি 9টা সংখ্যা টিপি, আমি যদি 11টা সংখ্যা টিপি, ফোনটা কি যাবে? আমি সেখানে যদি 1 মিনিট সময় নষ্ট করি, 2 মিনিট সময় নষ্ট করি, তারপরে ফোনটা বিজি হচ্ছে, ফোনটা যাচ্ছে, এই 2 মিনিট 3 মিনিট সময় নষ্ট করে তারপরে যদি আমি ওকে ফোনটা দিয়ে চলে যাই, বাড়িতে যে ঝগড়াটা চলছিল সেটা বন্ধ হবে কি হবে? হ্যাঁ, এরকম ছোট ছোট কিছু টিপস আমাদের বিভিন্ন ট্রেনিং এ শেখায় যে আমরা চলতে ফিরতে কিভাবে মানুষের সাময়িক একটা অশান্তিকে ঠান্ডা করতে পারি। আমরা কাজ করতে গিয়ে দেখলাম, আমি প্রচুর এই কাউন্সিলিং এ বসি, কালকে সকাল থেকে কালকে সারাদিন অনেক কটা করেছি, বিভিন্ন জায়গার স্বামী স্ত্রীর ঘটনা বিভিন্ন যেগুলো আসছে। আমি তাহলে ছোট্ট একটা কথা বলি যে আমরা অনেকে অনেক ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি শুধু একটাই প্রশ্ন করি, আমরা কি শিশু শিক্ষা বইটা পড়েছি? তাহলে সকলে বলে হ্যাঁ পড়েছি। আচ্ছা বলুন তো, শিশু শিক্ষা বইয়ের শেষের দিকে 2টো লাইনের একটা বাক্য লেখা আছে, বক্তব্য বলা আছে, যেটা জীবনের চরমতম শিক্ষা। সেই শিক্ষাটা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমার সারা জীবনে আমি আইআইটি মাধ্যমিক যত ডিগ্রি না থাকুক, যদি ওইটা যদি মেনে চলতে পারি, তো আমার সুশিক্ষিত আমি বলে বলবো। বলতে পারবেন সেটা কি বলা আছে? শিশু শিক্ষা বই বলেছে, কানাকে কানা বলিও না, খোড়াকে খোড়া
বলিও না, যাহাকে যাহা বলিলে দুঃখ পায় তাহা বলিবে না। আছে বলাটা? আছে? কয়জন মানছে? তাহলে এই শিশু শিক্ষা বই যেদিন তৈরি হয়েছে তার কয়েকশো বছর আগে আমাদের হাদিস তৈরি হয়েছে। হাদিসে কিন্তু সুন্দর আপনাদের কাছে শুনেছি, জেনেছি, পড়েছি। বলছে যে তোমার জিভ দিয়ে এমন কোনো কথা বেরোবে না যাকে তুমি বলছো সে যদি এতটুকু মনে দুঃখ পেয়ে যায় তোমার কথাটা শুনে, তাহলে সেটা বলা তোমার পাপ বা হারাম। বলেছে এরকম যে আমি যার সাথে কথা বলছি তাকে যদি এমন কিন্তু বেয়াদবির মতো কথা বলে থাকে, সে যদি মনে দুঃখ পায় সেটা বলা যাবে না। তাহলে ইসলাম কত কথা বলে গেছে, কিন্তু আজকে আমরা সেটা মানছি না, জানি সবাই মানছি না বলে যাওয়া। ইসলামে তো অশান্তি হওয়ার জায়গায় যত সুন্দর করে বললেন আগে মুফতি সাহেবরা আরো বলবেন যে এত সুন্দর ব্যবস্থাপনা আছে, আমার আইনজীবী বলবেন এত সুন্দর ব্যবস্থাপনা আছে যার মধ্যে দিয়ে চলতে গেলে তালাকের কোনো প্রশ্নই আসবে না। যদি খারাপ লেগে থাকে, ঝগড়া হয়ে থাকে, সে বাবার বাড়ি থেকে 2 মাস 3 মাস থাকুক না, 7 দিন 10 দিন থাকুক না, মাথাটা ঠান্ডা হোক না, কেন ওইটাই মতো বলে দিলে তো একটা পুরো এতগুলো যত বড় ক্রাইম আছে সব থেকে বড় ক্রাইমের সমতুল্য বলা হচ্ছে। তাহলে সেই জায়গাটা মুক্তি কেন বেরোবে সেটা নিশ্চয়ই আমাদের আরো মুক্তি সাহেব আছে, তাদের কাছে আমরা জানবো, কারণ আমরা তিনি আরো বিভিন্ন মঞ্চে যাতে বলতে পারি। এই সুন্দর একটা আলোচনা হচ্ছে বলে আমাকে যখন কালী সাহেব বললেন আমি অবশ্যই যাবো, কারণ আমি চেষ্টা করি যে যেখানে যেখানে যে ধরনের কোনো গঠনমূলক আলোচনা সেখানে যাই, এখানে কিছু নতুন কিছু শিখবো, আবার অন্য কথা নিয়ে আলোচনা। তা আমরা যত বেশি যত জায়গায় যাবো তত বেশি জানবো, শিখবো। আজকে আমরা চাইল্ড ম্যারেজ নিয়ে শিশুকে দিয়ে দেওয়া যাবে না 18 বছরের নিচে, সেটার উপরে নিশ্চয়ই আইনজীবী বা সমাজ থেকে আরো বলতেন যে আজকে আমাদের কোর্টে বিভিন্ন কেসে মহিলারা যাদের রেজিস্ট্রি বিহারে যারা 18 বছর বিয়ে হয়নি, তারপরে যখন নাবালিক অবস্থা হয়েছে, তারপরে হয়তো স্বামী মারা গেছে, তারপরে তার সম্পত্তি বা তার অ্যাক্সিডেন্ট পরিবেশ বা বিভিন্ন বিষয়ভাবে তার ভাইরা যখন আবেদন করছে তখন ওই বউটা বঞ্চিত হচ্ছে তার বিভিন্ন সম্পত্তি বা তার কিছু হয়ে থাকে। এই ধরনের আমাদের কিছু কিছু প্রোগ্রামে জজ সাহেবরা বিভিন্ন মিটিংয়ে বলে থাকে, তো সেখানে আমরা শুনছি তারা বলছে আমরা মেয়েটার পক্ষে রায় দিতে পারছি। তাহলে আমরা বিয়ে দেওয়ার সময় অবশ্যই আমাদের রেজিস্টার তালিকা আছে, সেখানে যত রেজিস্ট্রি বিয়ে হয় সেখানে বয়সের ব্যাপারটা হয়। আর কি হচ্ছে যে আমরা মানুষ আমাদের শরীরটা গঠন হতে মিনিমাম 18 বছর সময় লাগে শরীরের রক্ত ধরে রাখা সমস্ত কোষগুলোকে তৈরি করবো। আমি যদি তার আগেই কাউকে বিয়ে দিয়ে দিই, তারপরে সে যদি একটা সন্তানের মা হয়ে যায়, এই কেন জায়গা বলছে যে এই জায়গা থেকে আমাদের প্রচুর বধূ নির্যাতন মামলা বা বধূ নির্যাতনের উপর কেস বা মামলা বা অভিযোগ আসে। দেখবেন বিশেষ করে খোঁজ নিয়ে দেখবেন তার এতদিন আগে বিয়ে হয়েছিল, তার অল্প বয়সী হয়েছিল, তার দুটো দিতে পারছে না, তার শরীর খারাপ, এখন তার স্বামী দেখতে পাচ্ছে না, তার ভালো লাগছে না, তাকে এখন ঝগড়াঝাটি করে তাকে শুনি। এবার তার যখন আগে 18 বছর আগে তার বাচ্চা হয়ে যাচ্ছে, তার শরীরের কোষগুলো বেড়ে যাচ্ছে, পরবর্তী 3 বছর সময় সে পাচ্ছে না, তারপরে তার কোষ বেড়ে যাচ্ছে, রক্ত ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, তখন সে এনিমিয়া বা বিভিন্ন রোগে আক্রান্ত। এবার তার চিকিৎসা করতে গিয়ে আমাকে কালকেই একটা কেসে আমার এই রামকৃষ্ণপুর সঞ্জিয়া অঞ্চলের ছেলে আর আমার রামকৃষ্ণপুরের মেয়ে, 22-23 বছর হয়ে গেছে বিয়ে, তারপরে অশান্তি, মেয়ের বিয়ে দিয়েছে, নাতি হয়েছে, তারপরে গন্ডগোল, সেটারে আসলে তারপরে বলছে এত টাকা আমার পিছনে খরচ করছে, অনেকগুলো কাগজ দেখাচ্ছে ডাক্তারে, তার জন্য আর ভালো লাগছে না, ওকে এমন মার মেরেছিল, একদম রোডের উপর ফেলে মাথা করেছে, কান কেটে দিয়েছে, কানে শুনতে পাচ্ছে না, নানাবিধ সমস্যা। তাহলে এত হাদিস এত কোরআন শোনার পর আমরা কিন্তু এইভাবে নির্যাতন। ফলে অল্প বয়সে বিয়ে দেওয়া আর ওই ফাল্গুন মাসে আম ধরবা, চৈত্র মাসে ছোট্ট একটু আম ধরবা, সেটাকে বাড়িতে পেড়ে নিয়ে গিয়ে পাকাবো জবরদস্তি কার্বাইড দিয়ে, তো সেটা কি পাকবে? সেটা কিন্তু শুকিয়ে যাবে, পাকবে। তো আমাদের অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার উপরটা দাঁড়াচ্ছে এরকম, সে শুকিয়ে যাচ্ছে, সে সংসারে কিন্তু শান্তিভাবে সংসার করতে পারছে, কারণ তার শরীর পুরাচ্ছে না, কাজ কমে যাবে, তখন শাশুড়ির সঙ্গে লাগবে, এত কাছে এই কাছে, তারপরে তুমি কাজ করছো না, তাদের শরীর চলছে না, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তো আমরা কিন্তু কিভাবে বাল্য বিবাহটা বন্ধ করা যায় সেইটা নিয়ে যদি আমরা আলোচনা করি। আরেকটা বিষয়, আমাদের গ্রামে আমাকে কিছুদিন আগেও আমাদের প্রশাসনের তরফ থেকে বলেছিল যে ডাঙ্গারহাটটা একটা দক্ষিণ দিনাজপুরের মধ্যে এমন একটা খারাপ নাম ছড়িয়ে গেছে, যেখানে ইয়ং ছেলেরা বিভিন্ন ড্রাগস নিয়ে বিভিন্ন কাজ খেয়ে আজকে কিন্তু আস্তে 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 ছেলেরা বিভিন্ন, সেখানে প্রশাসনের তরফ থেকে বারবার বলেছিল যে আপনারা একটা উদ্যোগ নিয়ে ডাঙ্গারহাটে একটা নাগরিক সুরক্ষা মঞ্চ করা যায়। প্রশাসনের তরফ থেকে বারবার যে কিভাবে আমরা সেখানকার ইয়ং জেনারেশনকে বাঁচাতে পারি। আমরা কিন্তু সেই উদ্যোগটা যদি না নিয়ে খোঁজ নিয়ে দেখুন আমাদের মুসলিম ছেলেমেয়েদের মধ্যে কি হারে সেই ফোরেক্স পেন্সিল সব কি ডাল খাচ্ছে, কি সব পাউডার খাচ্ছে, হিরোইন খাচ্ছে, আজকে কঠিন অবস্থা, বাড়ির যা কিছু পাচ্ছে সব চুরি করে দিচ্ছে, যখন নেশা হচ্ছে সব কিভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
এরকম ধ্বংসের দিকে যেতে গিয়ে আমি 2-3টা মেয়ের সঙ্গে কাউন্সিলিং করে দেখেছি, বিয়ে হওয়া 5-7-10 বছর হয়েছে, তারপর সেই বউ অন্যের সঙ্গে চলে যাচ্ছে। বলে কেন চলে গেলা তুমি? ফিরে আসার পরে তাকে জিজ্ঞাসা যখন করে, বলে কি করবো, আমাকে যে বাবা বিয়ে দিয়েছে, বলে আমি বাবার বাড়িতে থাকতে পারতাম, আমার স্বামী নেশা খেয়ে খেয়ে এমন একটা পরিস্থিতি হয়েছে, আজকে তার স্বামীর সঙ্গে আমার 3 বছর 5 বছর ধরে কোনো মেলামেশা নেই, আমি কিভাবে থাকবো? আমার বয়স এখন 22-24-25। এটাও কিন্তু একটা আমরা কাউন্সিলিং করে পেয়েছি ভিতরে মেয়েদের কাছ থেকে, যে তাদের মনের যে খিদা সেটা কিন্তু আমরা ফিল আপ করতে পারছি। সেটা একটা ধরুন নেশার জন্য আমাদের সমাজটা ধ্বংস। তো আমাদের গ্রামে গ্রাম সুরক্ষা কমিটি হওয়া, ইসলামে এত বিধান আছে কেন সেটা কিরকম হতে পারে? প্রচুর রকমের প্রবলেম আমাদের কাছে আছে। আমি এই লকডাউনের মধ্যে কালকে পর্যন্ত, মার্চ থেকে কালকে পর্যন্ত আমি 39টা শুধু এই বদলির জন্য মামলা করেছি। যেহেতু আমি ডিস্ট্রিক্ট প্রোটেকশন অফিসের তরফ থেকে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ দিনাজপুরের সার্ভিস প্রোভাইডার ফ্রম ডোমেস্টিক ভাইলেন্স, এই ওমেন প্রোটেকশন ফ্রম ডোমেস্টিক ভাইলেন্স এই অ্যাক্টে আমাদের সংগঠনকে সার্ভিস প্রোভাইডার করা হয়েছে। ফলে এই ধরনের কিভাবে আমরা তাকে সার্ভিস দিতে পারি, বিনা পয়সায় কিভাবে সে আইনি পরিষেবা পেতে পারে, কিভাবে সে মেডিকেল পেতে পারে, অন্যান্য কিভাবে সাপোর্ট পেতে পারে, তো আসার সঙ্গে সঙ্গে সেটাকে আমরা নথিভুক্ত করে সেগুলো চেষ্টা করছি কাজ করবো। কিন্তু এইটা একটা দেখুন না, যে হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি 2টো বাচ্চার মা গ্রাম থেকে আরেকটা গ্রামে চলে গেল, তার স্বামী হয়তো ভিন রাজ্যে কাজ করতো, যে ছেলেটা নিয়ে গেল সেও বাইরে কাজ করতো, তারও বউ আছে, অথচ একটা 2 ছেলের বাচ্চার মাকে নিয়ে আপনার গ্রামে গিয়ে হাজির। আমাদের কি ভূমিকা, কি করতে পারি? আমি প্রশ্ন করছি, কি করা যেতে পারে? আমরা কি চুপচাপে থাকবো যেমন থাকছি? তাহলে কি সেটা কি যতক্ষণ না যে মেয়েটা ওইভাবে চলে আসলেন, তার স্বামীর সঙ্গে তালাক হলো না, তার ইদ্যৎকাল পালন হলো না, এর সঙ্গে বিয়ে হলো না, তাহলে সে কি তার স্বামী স্ত্রী রূপে যদি সে বাড়িতে থাকে, সেটা কি সেটা সহিভাবে থাকছে আমরা মুফতি সাহেবের কাছে শুনবো, নাকি জেনা হচ্ছে, নাকি গোটা গ্রামে সে গজব করছে? একটু চিন্তা করে। আমরা যদি গ্রামে যদি এই সুরক্ষা বাহিনী তৈরি করি, যে আমার গ্রামে এ ধরনের অন্যায় কাজ আমরা কেউ করতে দেবো না। এক অন্যের স্ত্রীকে নিয়ে আসা সেটা অন্যায়, আইনের পক্ষে বলবেন, পরবর্তী বলেছেন বলবেন যে আইনের পক্ষ সেটা নিষেধ আছে, অন্যের স্ত্রীকে জবরদস্তি বাইরে নিয়ে আসলে সেটা অনেক ধারা আছে, সেটা নিষেধ করা যাবে। আমার হাদিস কোরআনে যেটা বলছেন আমরা বলতে, সেই জায়গাটা কি করা যাবে? আমি যদি প্রশ্ন রেখে যাচ্ছি, কারণ যারা পরবর্তী করবে তাদের কাছে আমরা জানতে চাই যে না, তুমি কখনোই এরকম একটা বিবাহিত বউকে আনতে পারো না যতক্ষণ না তার অন্য যার সঙ্গে স্ত্রী ছিল তার ডিভোর্স হয়নি, চিত্তকালীন পালন হয়নি, তার আগে তুমি এইভাবে নিয়ে আসতে পারো। এটা হ্যাঁ কিনা পরবর্তী যারা বলবেন তারা আমাদের উত্তর দেবেন, আমরা আলোচনা করবো, একটা সঠিক রাস্তা দেব। কারণ এরকম আলোচনা সভা আমি বলতে পারলাম, বেশ কয়েক বছর আগে ডাঙ্গারহাটের যে একটা মসজিদ আছে এখানে, সেই মসজিদটাকে প্রতি প্রায় মাসে 2বার করে রবিবার করে জহর নামাজ বা আসর পর্যন্ত শিক্ষিত সমাজের মানুষদের নিয়ে ডাক্তার মাস্টার সবাই আসতো, সেখানে কিন্তু এরকম আলোচনা সভা হতো কিভাবে আমাদের এই সমাজটাকে এগিয়ে যেতে হবে। এইটার উপরে আমি একটা শিক্ষা সেমিনারে গিয়েছিলাম, এটা বলে আমি শেষ করবো কারণ সময় নেই, আমরা মুফতি সাহেবের কথা বেশি শুনবো। যে সেখানে একজন মুসলিম কমিউনিটি আইএস অফিসার রিটায়ার করেছেন, তিনি সেখানে বক্তব্য দিতে আসছেন। বিভিন্ন যারা স্কুল করেছে তাদের যারা দায়িত্বে আছে পরিচালনা, সেই রকম মানুষগুলোকে ডেকেছিলেন, তো আমিও সেখানে গিয়েছি। আমার সঙ্গে আমাদের উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক শাহজাহান, উনি একজন স্কুলের শিক্ষক, তিনি আমার সঙ্গে গিয়েছিলেন। অনেক মানুষ তার মাঝে উনি খুব সুন্দর কয়েকটা লাইনে বক্তব্য দিলেন। আমার মনে হলো সত্যি আমরা আস্তে আস্তে এইভাবে সমাজটা পিছিয়ে যাচ্ছি। উনি বললেন যে আপনারা একটু চিন্তা করুন তো, দেশ স্বাধীনের আগে এবং দেশ স্বাধীনের পর থেকে আমাদের মুসলিম কমিটির এই হাল হচ্ছে না। কার দোষ? আমরা শুধু বলছি সরকারের দোষ, সরকারের করছেন, তাই কি? উনি পর্যালোচনা আলোচনা তিনি বললেন যে আমরা এই দেশ স্বাধীনের পর থেকে আমাদের এই যে গলা থেকে নিচে যে ভরটা আছে না, শুধু এই নিচটা কাজে লাগিয়েছে। আমার ছেলেকে মেয়েকে সেভাবে সুশিক্ষিত করে নিয়ে আমার 100-200-500 বিঘা জমি আছে, ওই 5 টাকার চাকরি করে প্রাইমারি স্কুলে গিয়ে করার দরকার নেই, গোলামি করা যাবে। প্রথম থেকে বলছি করা যাবে না, তখন থেকে পিছিয়ে দেওয়া হবে। আজকে আমরা এই হাতে হয়তো কলকারখানায় কাজ করছি, এই হাতে ইট ভাটায় কাজ করছি, এই হাতে পাথরের খাদানে কাজ করছি, এই হাতে জমিতে কাজ করছি, এই নিচ থেকে কাজে এখনো পর্যন্ত। আর যারা তখন থেকে এই উপরের মাথাটা কাজে লাগিয়েছে, তারা কিন্তু আজকে আপনার অফিস আদালত বড় বড় চেয়ারগুলো দখল করতে পারছে। তাহলে শিক্ষার কথা বলুন,
তো আমাদের হাদিস পড়ানো বলেছে শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় শিক্ষা গ্রহণ করতে হবে। এইরকমের বিভিন্ন মুসলিম কমিউনিটির অল ইন্ডিয়া বেসে যখন প্রোগ্রাম হয়, আমি হায়দ্রাবাদে গিয়েছি, মুম্বাই মহারাষ্ট্রে গিয়েছি, সেখানে কেরালায় গিয়েছি, সেখানে দেখেছি যে এখানে আপনাদের সুন্দর একটা ব্যবস্থাপনা আছে। আমি শুনেছি ওনারা সেই ব্যবস্থা চালু করেছে, আমি এখানেও আলোচনা করেছিলাম বিষয়ে যে কী করে তারা তাদের ছেলে মেয়েরা প্রতিদিন ফজর নামাজ বাদ 1 ঘন্টা করে তাদের মসজিদ বা তাদের বক্তব্যে কোরআন শিক্ষা গ্রহণ করে, তারপরে বেরিয়ে তারা ইংলিশ মিডিয়ামে যা যা মিডিয়াম আছে সেখানে পড়াশোনা করে। তাহলে একটি ছেলে বা একটি মেয়ে যদি ওই জেনারেল শিক্ষায় বিএ পাস এমএ পাস করে আর এদিকে প্রতিদিন যদি 1 ঘন্টা করে সে ফজর নামাজ বাদ শেখে, তাহলে তার কাছে কোরআন হাদিস ততটা জলের মতো সহজ হবে এবং সহজে সে ইসলামটাকে নিয়ে চলবে এবং বাকি সে শিক্ষা শিক্ষিত হয়ে। আজকে আমি ওখানে যখন মসজিদে নামাজ পড়েছি দেখি যে আজাদ হলো, আর সেই শহরের মধ্যে চেন্নাই বিভিন্ন জায়গায় দেখি মারুতি কার নিয়ে আসে 3-4 করে পাশে দাঁড় করিয়ে প্যান্ট শার্ট পরা মানুষ এসে মসজিদে ঢুকছে নামাজ পড়তে। তখন মনে হচ্ছে মুসলিম, মানে ওই কালো কালো রঙে কোনো মানে বোঝাও যায় না, সাহেবি আনা সব, হ্যাঁ, তখন বোঝা যাচ্ছে ভালো। তো এরকম কয়েকটা গ্রামে আমরা গিয়েছি, তারা কিন্তু এই তালিমটা শুরু করেছে যে জেনারেল শিক্ষা শিক্ষিত ছেলে মেয়েকে করবো, কিন্তু আমার অ্যারাবিক শিক্ষাটা যে আমার জীবনে করতেই হবে, কোরআন যে আমাকে পড়তেই হবে, এই জায়গাটার জন্য কিন্তু আজকে তারা দক্ষিণ ভারতের মানুষগুলো তাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে। তো আমি শুনেছি এখানে কারি সাহেবরা শুরু করেছে এই হাই স্কুলে যারা পড়াশোনা করে অফ টাইমে কোথায় এখানে মেয়েদের এবং ছেলেদের ব্যবস্থা করেছে, খুব ভালো হতো। এই উদ্যোগটা যাতে আমাদের কুমারগঞ্জে যতগুলো জায়গা মানে মক্তব আছে বা মাদ্রাসা আছে সেই জায়গাগুলো কীভাবে আমরা করতে পারি। এবার আমাদের গ্রামে যদি এইটা আমরা ইমাম সাহেবদের নিয়ে আমরা বলেছিলাম আলোচনা করতে, যে ইমাম সাহেবদের নিয়ে গ্রামে যদি এরকম গ্রাম সুরক্ষা কমিটি হয় যে আমার ইসলাম শরীয়ত মেনে যদি কেউ এরকম অন্যের স্ত্রীকে নিয়ে আসে, যদি শরীয়ত মেনে যদি না করে, সেখানে আমাদের গ্রামের মানুষের কি ভূমিকা, এই জায়গাটা কিন্তু সচেতন করা দরকার। আমরা যখন কাউকে বিবাহ করছি, হয়তো সমস্ত ভাষাটা অ্যারাবিকে বলছে, আমরা হয়তো অ্যারাবিকের বাংলা মানেটা বুঝছি না, সেই জন্য পড়তে হয় বললাম। তালাক যে দেওয়া যাবে তার বাংলা তত্ত্বটা মানেটা কি সেটা হয়তো বুঝছি না, তার জন্য হয়তো ওকে বলে দিচ্ছি। হ্যাঁ, কখনো নেশা কি আসে, তো নেশার উপর ওনারা বলেছে, আমরা হাদিস কোরআনে শুনেছি যে আমার শরীরে এখানে যে 1 ফোঁটা নেশা করে সেখানকার মাংস নাকি কেটে ফেলে দিলেও সেই জায়গা শুদ্ধ হবে। তাহলে এত বড় মারাত্মক কথা বলেছে, তারপরে আমরা ধপ করে নেশা খাচ্ছি, আমরা মাথার মতো ঘুরে বেড়াচ্ছি। কত সমাজে দেখতে মুসলিম মানুষ এরকম করছে। তো এইরকম জায়গা থেকে আমরা ফিরে আসবার জন্য আজকে এই মজলিসে যারা মহামান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, চিন্তাবিদরা উপস্থিত হয়েছে, আপনারা একটু মুফতি সাহেবের পরে একটা আলোচনা করে চিন্তা করি যে আমরা ছোট্ট করে 2-4টা গ্রাম নিয়ে শুরু করি, আস্তে আস্তে গোটা অঞ্চল, গোটা কুমারগঞ্জ, গোটা জেলা আমরা যাতে ছড়িয়ে দিতে পারি আজকের এই মহতী অনুষ্ঠান থেকে, যাতে আগামী দিনে আমরা মুসলিম সমাজকে ইসলাম শরীয়ত মেনে শান্তি ভাবে যাতে বসবাস করতে পারি, ছেলে মেয়েকে সুশিক্ষিত করতে পারি, মানুষের সামনে প্রতিষ্ঠিত করতে পারি, বড় বড় চেয়ার যাতে আমাদের ছেলেমেয়েরা দখল করতে পারে, আমরা যাতে শান্তিভাবে বসবাস করে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই চিন্তাটা করবার জন্য সবাইকে আমি আহ্বান করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।